আসসালামু আলাইকুম। নোমানস ডায়েরি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ নোমান। আজকে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ইতালির ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ব্যাচেলরে অ্যাপ্লিকেশন করার জন্য টল্ক এক্সাম ম্যান্ডেটরি। আজকে আলোচনা করব টল্ক কি বা টিওএলসি কি, টিওএলসি এক্সাম কিভাবে দিতে হয়, টিওএলসি এক্সাম কত ধরনের হয়ে থাকে, টিওএলসি তে আপনার কত স্কোর প্রয়োজন, এবং সবশেষে কিভাবে এই টল্ক এক্সামের জন্য আপনি রেজিস্ট্রেশন করবেন এবং কোন কোন টপিকস এর উপরে আপনার পরীক্ষা হবে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। কিছু কিছু ইউনিভার্সিটিতে টল্ক এক্সাম ছাড়াও আবেদন করা যায়। কোন কোন ইউনিভার্সিটিতে টল্ক এক্সাম ছাড়াই আপনি আবেদন করতে পারবেন সেই বিষয়ে অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ভিডিওটি চাইলে দেখে নিতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা আশা করি টল্ক নিয়ে যত ধরনের জিজ্ঞাসা আছে আপনারা সবগুলো উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আর কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করি। আমি চেষ্টা করব স্টেপ বাই স্টেপ আলোচনা করার জন্য। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি শেষ করবেন, না টেনে, তাহলে আশা করি আপনাদের কোনো কনফিউশন থাকবে না। তো সর্বপ্রথম আমরা টল্কের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করব। এটার জন্য আমরা গুগলে গিয়ে টল্ক লিখে এন্টার দিলেই যে প্রথম যে ওয়েবসাইটটি আসছে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। এই যে ওয়েবসাইট, আমি ভাষাটা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমে আসি যে টল্ক কি আসলে, এই যে টিওএলসি এক্সাম এটা কি। এটা হচ্ছে বাংলাদেশে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য যে অ্যাডমিশন টেস্ট রয়েছে, এটা ওয়ান কাইন্ড অফ অ্যাডমিশন টেস্ট। প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা করে অ্যাডমিশন টেস্ট নিত, এখন যেমন গুচ্ছ পদ্ধতিতে নেয়, এটা হচ্ছে ঠিক একই রকম। একটা পরীক্ষা দিয়েই সবগুলো ইউনিভার্সিটিতে আবেদন করতে পারবেন। বাংলাদেশে যেমন গ্রুপ অনুযায়ী আলাদা আলাদা পরীক্ষা হয়, যেমন সায়েন্সের জন্য এ ইউনিট, কমার্সের জন্য সি ইউনিট, আর্টসের জন্য বি ইউনিট, এরকম গ্রুপ অনুযায়ী বা সাবজেক্ট অনুযায়ী যেরকম আলাদা আলাদা ইউনিট রয়েছে, ঠিক একইভাবে টল্কের ক্ষেত্রেও এরকম ক্লাসিফিকেশন রয়েছে। দ্বিতীয়ত আসি যে টল্ক এক্সামটা আসলে কাদের জন্য। যারা ব্যাচেলর ক্যান্ডিডেট আছেন, ইতালিতে যারা ব্যাচেলরের জন্য আসতে চান তাদের জন্য টল্ক এক্সামটা লাগে। ক্ষেত্র বিশেষে মাস্টার্সের জন্য টল্ক দিতে হয়। এবার আসি টল্ক বা টিওএলসি এক্সাম কত ধরনের হয়ে থাকে। ব্রডলি চিন্তা করলে টল্কটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে অন ক্যাম্পাস টল্ক এক্সাম, আর একটা হচ্ছে রিমোটলি টল্ক এক্সাম। ভিসা সিকিং ক্যান্ডিডেটদের জন্য প্রয়োজন হচ্ছে টল্ক হোম, আর যারা অলরেডি ইতালিতে আছেন তাদের জন্য হচ্ছে টল্ক ইউনিভার্সিটি। এটা হচ্ছে ব্রড সেন্সে যদি চিন্তা করি। তারপরে সাবজেক্ট অনুযায়ী সায়েন্স, আর্টস, কমার্স, কিংবা আপনি কোন সাবজেক্টে ভর্তি হতে চান ওই সাবজেক্ট অনুযায়ী চিন্তা করলে টল্ককে অনেকভাবে বিভক্ত করা যায়। যেমন এখানে টল্ক এভি, টল্ক বি, টল্ক ই, এগুলো হচ্ছে ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে এই টল্ক এক্সামগুলো হয়ে থাকে। তো আমরা যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আছি তাদের জন্য ইংলিশ টল্ক ই, ইংলিশ টল্ক এফ এবং ইংলিশ টল্ক আই। ইংলিশ টল্ক ই এটা কাদের জন্য? টল্ক ই হচ্ছে যারা ইকোনমিক্স অ্যান্ড আদার স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড সোশ্যাল সায়েন্স রিলেটেড সাবজেক্টে অনার্স করতে চান তাদের জন্য হচ্ছে যে টল্ক ই। আর যারা ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আদার টেকনিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ফিল্ডের যে সাবজেক্টগুলো রয়েছে তাদের জন্য হচ্ছে ম্যান্ডেটরি হচ্ছে টল্ক আই। আর যারা ফার্মাসিউটিক্যাল সায়েন্স অর্থাৎ ফার্মাসি রিলেটেড সাবজেক্টে অনার্স করতে ইচ্ছুক তাদের জন্য ম্যান্ডেটরি হচ্ছে ইংলিশ টল্ক এফ। আশা করি বেসিক একটা আইডিয়া পেয়েছেন যে ইংলিশ টল্ক ই কি এবং এফ কি এবং ইংলিশ টল্ক আই কি, এদের ক্লাসিফিকেশনটা আপনারা বুঝতে পেরেছেন। এখন কোশ্চেন আসতে পারে যে আমি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই এই সাবজেক্টে আসলে আমি কোনটা আমার দিতে হবে, সেটা কি ইংলিশ টল্ক আই এর আন্ডারে পড়বে নাকি ইংলিশ টল্ক এফ এর আন্ডারে পড়বে, কোনটা দিব আমি? তো যেহেতু আপনি পড়াশোনা করবেন ইতালিতে, অবশ্যই আপনার একটা প্ল্যান আছে যে আপনি কোন কোন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করবেন। তো ওই সাবজেক্টগুলো কোন ইউনিভার্সিটিতে আছে ওই ইউনিভার্সিটির পোর্টালে ঢুকে যে অ্যাডমিশন নোটিশ আছে ওইখানে গেলেই আপনারা দেখতে পাবেন যে আপনার এই সাবজেক্টে ভর্তির জন্য স্পেসিফিক যে সাবজেক্ট আছে ওই সাবজেক্টের জন্য আসলে কোন ধরনের টল্ক তারা উল্লেখ করে দিয়েছে। ফর এক্সাম্পল, আমি যদি সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমের কথা চিন্তা করি, তাহলে ওই ইউনিভার্সিটিতে কোন সাবজেক্টে কোন ধরনের টল্ক রিকোয়ারমেন্ট আছে ওইটা যদি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আমি যদি সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমের ওয়েবসাইটে যাই, অ্যাডমিশন রিকোয়ারমেন্টে যদি আমরা যাই, প্রোগ্রাম ইন ইংলিশ এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন যে ব্যাচেলর প্রোগ্রাম যেগুলো রয়েছে এখানে অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বিজনেস সায়েন্স, ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স, ক্লাসিক্স, গ্লোবাল হিউম্যানিটিস, মলিকুলার বায়োলজি, মেডিসিনাল কেমিস্ট্রি অ্যান্ড কম্পিউটার সায়েন্স ফর ফার্মাসিউটিক্যাল অ্যাপ্লিকেশন, এই যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা টল্ক রিকোয়ারমেন্ট থাকতে পারে। সাপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোমে অ্যাপ্লিকেশন করতে কি কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন এর ডিটেলস আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি। আমি একদম কেস স্টাডি টাইপসের অর্থাৎ
লাইভ অ্যাপ্লিকেশন করে দেখিয়েছি কিভাবে সাপিয়েন্সা ইউনিভার্সিটি ফর্মে আপনি আবেদন করতে পারবেন। তো আমার চ্যানেল থেকে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন যদি সাপিয়েন্সা ইউনিভার্সিটি ফর্মে আপনি আবেদন করতে চান। আমি ধরে নিচ্ছি ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টে আপনি আবেদন করবেন সাপিয়েন্সা ইউনিভার্সিটি ফর্মে। তাহলে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখানে যে রিকোয়ারমেন্ট রয়েছে এখানে উল্লেখ করা থাকবে, এই যে দেখেন এটার জন্য প্রয়োজন হচ্ছে ইংলিশ টল্ক আই। যদি সাপিয়েন্সা ইউনিভার্সিটি ফর্মে আপনি অ্যাপ্লাইড কম্পিউটার সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই সাবজেক্টে আবেদন করতে চান তাহলে আপনার প্রয়োজন হবে ইংলিশ টল্ক আই, অর্থাৎ সিজিআর যে ওয়েবসাইট রয়েছে ওইখান থেকে আপনাকে ইংলিশ টল্ক আই পরীক্ষাটা দিতে হবে। ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স এই সাবজেক্টে কেউ অনার্স করতে চায়, এই সাবজেক্টের যে রিকোয়ারমেন্ট রয়েছে যে ইংলিশ টল্ক ই, অর্থাৎ এই সাবজেক্টে ভর্তি হতে হলে আপনাকে ইংলিশ টল্ক ই যেটা সেটা দিতে হবে। আবার যদি কেউ মলিকুলার বায়োলজি এই সাবজেক্টে অনার্স করতে চায় তাহলে তার দিতে হবে ইংলিশ টল্ক এফ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কোন সাবজেক্টের জন্য কোন টাইপসের টল্ক দিতে হবে। এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনি যখন অ্যাডমিশন পোর্টালে যাবেন, যাওয়ার পরে ওইখানে নোটিশ দেখলে বুঝতে পারবেন যে ওইখানের যে রিকোয়ারমেন্ট সেখানে কি দেওয়া আছে, আপনার ওই স্পেসিফিক সাবজেক্টের জন্য কোন ধরনের টল্ক আপনাকে দিতে হবে। এবার আসি, আমরা যেহেতু রিমোট টল্ক দিব অর্থাৎ টল্ক হোম দিব, এই টল্ক হোমের জন্য কি কি ইনস্ট্রাকশন রয়েছে সেটা আমরা একটু দেখে নিই। এই যে যেমনটা বলছিলাম যে দুই ধরনের টল্ক রয়েছে, একটা হচ্ছে টল্ক ইউনিভার্সিটি আর একটা হচ্ছে টল্ক হোম। ইউনিভার্সিটিতে এসে যারা টল্ক দেয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি, আর টল্ক হোম যেটা সেটা হচ্ছে আমরা যারা বাংলাদেশি স্টুডেন্ট কিংবা যারা ইতালির বাইরে আছি অর্থাৎ পড়াশোনার জন্য ইতালিতে আসবো, আমাদের ভিসার প্রয়োজন, তাদের জন্য হচ্ছে যে এই টল্ক হোমটা। তো এই বিষয়ে বিস্তারিত যে কি রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এটা যদি আমরা এখান থেকে একটু দেখে নিই, এই টল্ক হোম নিয়ে আমরা আলোচনা করব, কারণ এটা হচ্ছে আমাদের জন্য প্রয়োজন। স্লাইডের মাধ্যমে এগুলো দেখাতে পারতাম, বাট আমি চাচ্ছি যে আপনারা একদম ক্লিয়ার ওয়েবসাইট থেকে সেগুলো একটু দেখার জন্য, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় এবং প্র্যাকটিক্যালি আপনারা এগুলো দেখতে পারবেন। এর প্রথমে যদি আসি যে গেটিং রেডি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি কি প্রয়োজন হবে, অর্থাৎ নেসেসারি টুলস। আপনি যে ঘরে বসে এই টল্ক এক্সামটা দিবেন সেজন্য আপনার কি কি ইনস্ট্রুমেন্ট বা টুলস লাগবে। আপনার প্রথমে হচ্ছে যে যেটা বললো সেটা হচ্ছে আপনার একটা স্টেবল ইন্টারনেট কানেকশন থাকতে হবে, সেটা হচ্ছে যে কমপক্ষে 600 kbps ব্যান্ডউইথের একটা ইন্টারনেট কানেকশন আপনারা চেষ্টা করবেন রাখার জন্য। তারপরে আপনার লাগবে হচ্ছে একটা ল্যাপটপ বা পোর্টেবল কম্পিউটার, এবং দেখেন কম্পিউটার ক্ষেত্রে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, ফুলফিল করতে হবে। যেমন একটা মাত্র স্ক্রিন থাকতে হবে, তারপরে ভিডিও ক্যামেরা থাকতে হবে, এবং যে কম্পিউটার থাকবে সেই কম্পিউটার যে ইউএসবি পোর্ট আছে ওই ইউএসবি পোর্টে কোনো কিছু লাগানো থাকবে না, অর্থাৎ পোর্টগুলো একদম খালি থাকতে হবে। তারপরে আপনার প্রয়োজন হবে একটা অ্যাপস, যেটা আপনি যখন রেজিস্ট্রেশন করবেন তখন ওই রেজিস্ট্রেশন এরিয়াতে ঢুকলে যখন লগ ইন করবেন তখন হচ্ছে অ্যাপসটা ডাউনলোডের অপশন থাকবে, এই অ্যাপসটা আপনার কম্পিউটারে ইনস্টল করা থাকতে হবে। তারপর প্রয়োজন হবে আপনার একটা স্মার্টফোন, যেটাতে ভিডিও ক্যামেরা থাকতে হবে, এবং আপনার জুম যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসটা ইনস্টল করা থাকতে হবে। কিছু ব্ল্যাঙ্ক পেপার এবং হচ্ছে কলম প্রয়োজন হবে। তারপর একটা নিরিবিলি একটা রুম যেখানে কোনো নয়েজ থাকবে না, এবং রুমটা অবশ্যই সিঙ্গেল অ্যাক্সেস ডোর হতে হবে, অর্থাৎ ওই রুমে একটা মাত্র দরজা থাকতে হবে। যদি এরকম কোনো রুম আপনার না থাকে যে ওই রুমে শুধুমাত্র একটা দরজা নাই, মাল্টিপল ডোর রয়েছে, তবে সেক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনার একটি দরজা কমপ্লিটলি অফ, ওইখানে আপনি ছাড়া ওই রুমে আর কেউ থাকতে পারবে না, সম্পূর্ণ কোয়াইট অ্যান্ড কালাম হতে হবে রুমটা। ভ্যালিড আইডেন্টিফিকেশন ডকুমেন্ট অর্থাৎ আপনার পাসপোর্টটা প্রয়োজন হবে। আরও কিছু টেকনিক্যাল রিকোয়ারমেন্ট রয়েছে, এগুলো আপনারা এখান থেকে পড়ে নেবেন, যে অ্যান্টিভাইরাস থাকা যাবে না, তারপর থার্ড পার্টি, যেমনটা আমি বলছিলাম যে আপনার ব্যান্ডউইথ কমপক্ষে 600 kbps হইতে হবে আপলোডের ক্ষেত্রে, এবং 1.2 mbps ডাউনলোডের ক্ষেত্রে হতে হবে। আপনার কম্পিউটার প্রসেসর কমপক্ষে Core i3 হইতে হবে, এবং র্যাম 4GB র্যাম হইতে হবে। এই বিষয়গুলো আপনারা এখান থেকে চাইলে দেখে নিতে পারবেন। উইন্ডোজ অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 হইলে ভালো হবে। আর আপনার কম্পিউটার স্ক্রিনের যে রেজুলেশন সেটা হচ্ছে 124x768 পিক্সেলের হইতে হবে। আপনার ব্রাউজার থাকতে হবে ক্রোম, এগুলো আপনার পড়লেই বুঝতে পারবেন। এগুলো হচ্ছে যে বেসিক রুলস অ্যান্ড রেগুলেশন। তারপর যদি এসে আপনি যে রুমে বসে পরীক্ষা দিবেন সে রুমটা কিরকম হইতে হবে এটা যদি আমরা একটু দেখি, তাহলে এখানে বিস্তারিত একটা গাইডলাইন পেয়ে যাবেন। আপনি যেই ডেটে এক্সাম দিবেন, যে শিডিউল দেওয়া থাকবে, ওই শিডিউলের কমপক্ষে 45 মিনিট পূর্বে আপনাকে আপনার রুমটা প্রস্তুত রাখতে হবে। এখানে কি বলা আছে, রুমটি সম্পূর্ণ কোয়াইট হইতে হবে। তারপরে আবার আপনার যে ল্যাপটপের যে পজিশন দেখেন, এখানে একটা ডেমো দেওয়া আছে। আপনার রুমের যে সেটআপ রয়েছে এইরকম একটা সেটআপ হইতে হবে, অর্থাৎ এই যে দেখেন এখানে একটা দরজা আছে এবং এটা অবশ্যই লক করা থাকতে হবে। এই জানালা আছে, জানালা লক করা থাকতে হবে। যদি মাল্টিপল ডোর থাকে
যদি মাল্টিপল ডোর থাকে তাহলে একটা দরজা আপনাকে কমপ্লিটলি অফ রাখতে হবে, যদি একাধিক জানালা থাকে সেটাও আপনি কমপ্লিট অফ রাখতে হবে, জানালা খোলা থাকা যাবে না। এক্সাম চলাকালীন সময়ে ক্যামেরাটা এই জায়গাতে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার মোবাইল ফোনটা এখানে রাখতে হবে। এক্সামিনার যারা থাকবেন অনলাইনে তারা আপনাকে বলবে যে এই সম্পূর্ণ রুমটি ভিডিও করে দেখানোর জন্য, এই যে টেবিলের ওপর পাশে কি আছে কিংবা টেবিলের নিচে কি আছে, এমন কি আছে যে আপনার যদি যে রুমে খাট থাকে এক্সামিনার এমনও বলতে পারে যে আপনি খাটের তলাটা ভিডিও করে দেখান। কমপ্লিটলি একটা মনিটরিং এনভায়রনমেন্ট থাকে, জুমের মাধ্যমে ধরেন 10 থেকে 12 জন বা 15 জন থাকবে জুম মিটিংয়ে, ওইখান থেকে 4-5 জন থাকবে শুধুমাত্র অ্যানালাইসিস করার জন্য যে আপনাকে কেউ পাশ থেকে কোনো কিছু বলে দিচ্ছে কিনা, অথবা আপনার রুমের এনভায়রনমেন্টটা এমন কোনো সেটআপ আছে কিনা যার মাধ্যমে আপনি অন্য কারো কাছ থেকে হেল্প নিচ্ছেন। এই বিষয়গুলো তারা পরীক্ষার আগে আপনাকে ভিডিও কলে দেখাতে বলবে, যে অর্থাৎ আপনি এই রুমে একা, কেউ আপনার আশেপাশে নেই, আপনাকে হেল্প করার জন্য কোনো ধরনের কোনো ওয়ে নেই, এই এরকম একটা এনশিওরিটি তারা আপনাকে পরীক্ষার পূর্বে নিয়ে নেবে। কেউ যদি চিন্তা করে থাকেন যে আমি কারো হেল্প নিয়ে পরীক্ষাটা দিয়ে দিব, তাহলে এটা কোনোভাবেই পসিবল না। এমনও আমি শুনেছি যে পরীক্ষা দেওয়ার 1 সপ্তাহ পরে যে মেইলটা জানাইছে এই যে পরীক্ষাটি বাতিল করা হয়েছে, কারণ সম্পূর্ণ এক্সামটা রেকর্ডেড থাকে, ওইখান থেকে তারা অডিওটা এক্সট্রাক্ট করতে পারে। যদি কোনো কারণে আপনার অডিও অ্যানালাইসিস করে এমন কিছু পায় যে কেউ আপনাকে হেল্প করছে বা আপনি কারো সাপোর্ট নিচ্ছেন, তাহলে আপনার পরীক্ষাটা তারা বাতিল করে দিতে পারে। তো যেমনটা বলছিলাম যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে, ক্যামেরাটা এমন জায়গায় রাখবেন যে কমপক্ষে আপনার থেকে 1.5 মিটার দূরে, অর্থাৎ আপনি যাতে কমপ্লিটলি ভিজিবল হন এরকম একটা পজিশনে আপনার ক্যামেরাটা রাখতে হবে। ভিডিও ইনস্ট্রাকশন তারা আপনাকে পরীক্ষা পূর্বে এই সেটআপটা এভাবে করার জন্য বলে রাখবে। তারপরে টেস্ট চলাকালীন সময় আপনি কী করতে হবে, কোনোভাবে যাতে আপনার কম্পিউটার কিংবা মোবাইল কোনোভাবে যাতে পাওয়ার সাপ্লাই অফ হয়ে না যায় এইরকম একটা ব্যবস্থা রাখতে হবে। এবং যেমনটা বলছিলাম যে দরজা অবশ্যই ক্লোজ রাখতে হবে এবং এমনভাবে রাখতে হবে যেটা আপনার ক্যামেরা পয়েন্টের মধ্যে থাকে। এই যে দেখেন এই এখানে বলা আছে যে এই জায়গায় যদি ক্যামেরাটা রাখা থাকে তাহলে আপনি এবং দরজা খোলা না বন্ধ ওইটা দেখা যাওয়ার মতো অবস্থায় আপনার ক্যামেরাটাকে সেট করতে হবে। এবং তখন আপনি কোনো হেডফোন কিংবা ইয়ারফোন অথবা এক্সটার্নাল কোনো মাইক্রোফোন ইউজ করতে পারবেন না। তারপর আপনি কোন পজিশনে কীভাবে বসবেন এখানে আপনারা একটু দেখে নেবেন, এটা হচ্ছে সেলফ এক্সপ্লানেটরি, আশা করি যে আপনারা পড়লে বুঝতে পারবেন। জুমের যে ভার্চুয়াল রুমটা আছে সেটা কেমন হবে এটা যদি দেখতে চাই তাহলে যদি আমি এখানে আসি তাহলে দেখেন এখানে বিস্তারিত গাইডলাইন দেওয়া আছে যে একটা কিউআর কোড থাকবে, তারপর এগুলো আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, আমি আর বেশি সময় নিচ্ছি না, আপনারা পড়ে নিলে এটা বুঝতে পারবেন আশা করি। তাহলে আমি এগুলো কেটে দিচ্ছি। তারপরে যদি আইডেন্টিফিকেশন ফেজ এইখানে যদি আসি তাহলে এখানে কি বলা আছে একটু দেখে নিই। এই যে এগুলো আমি অলরেডি বলে ফেলেছি যে আপনার ফেস ক্লিয়ারলি দেখা যাইতে হবে, তারপর হচ্ছে যে আপনার আশপাশ পুরোটা দেখাইতে হবে তাদের, এবং আপনার কম্পিউটারে যে ইউএসবি পোর্ট আছে সেই ইউএসবি পোর্টে কোনো কিছু ইনপুট করা আছে কিনা সেটা তারা চেক করবে। এগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। অনেকে হয়তো আপনারা টেনশনে পড়ে গেছেন অলরেডি যে এই ধরনের এনভায়রনমেন্ট, টেনশনে কোনো কিছু নাই, জাস্ট হচ্ছে যে আপনি যে পরীক্ষাটা একাই দিচ্ছেন এই বিষয়টা তারা চেক করার জন্য এখানে বিভিন্ন ধরনের গাইডলাইন দিয়েছে, তারা আপনাকে এভাবে মনিটর করবে। তারপর আসে জুয়েলস এক্সাম, আপনি কখন দিতে পারবেন, পরীক্ষাটা কখন দেওয়া যায়। টলক এক্সাম সাধারণত ফেব্রুয়ারি মাস থেকে শুরু হয়, ফেব্রুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বিভিন্ন ডেটে বিভিন্ন সময়ে এই টলক এক্সামটা চলতে থাকে। যে অ্যাভেলেবেল ডেট আছে ওই ডেট থেকে আপনি আপনার সুবিধা মতো এক্সাম ডেট নিয়ে নেবেন, কোন টলকের জন্য কোন কোন ডেট রয়েছে এগুলো আমরা সামনে বিস্তারিত দেখব। তারপর হচ্ছে কতবার দিতে পারবো টলক, আপনি প্রত্যেক মাসে একবার দিতে পারবেন, প্রত্যেক মাসে আপনি সেম টাইপের টলক একবার দিতে পারবেন। অর্থাৎ আপনি যদি টলক আয়ের জন্য রেজিস্ট্রেশন করেন কোনো এক মাসে, ওই মাসে আপনি আর টলক আয় দিতে পারবেন না। অর্থাৎ একই টাইপসের টলক আপনি প্রতি মাসে একবার দিতে পারবেন। তো আশা করি আপনারা টলকের যে রুলস যেগুলো আছে সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। তারপরে অনেকে জিজ্ঞাসা থাকে যে টলকের যে ভ্যালিডিটি সেই ভ্যালিডিটি কত দিনের থাকে। অ্যাডমিশন টেস্টের যে সার্কুলার হয় ওই সার্কুলারে উল্লেখ করা থাকে। সাপিয়েনজা ইউনিভার্সিটি ফ্রুমের ক্ষেত্রে যদি আসি তাহলে কম্পিউটার সায়েন্সে যদি আমরা আবার যাই, এখানে গিয়ে যদি রিকোয়ারমেন্টটা চেক করি তাহলে দেখেন এখানে বলা আছে যে এন্ট্রি টেস্ট স্কোর যেটা এই যে টলক হোম, অর্থাৎ আমরা যেটা নিয়ে তখন কথা বললাম এটা হচ্ছে যে অ্যাকোয়ার্ড ফ্রম জুলাই 24 ইন কেস অফ টলক হোম, অর্থাৎ জুলাই 2024 এর আগে যদি আপনি টলক এক্সাম দিয়ে থাকেন তাহলে সেটা অ্যাকসেপ্টেবল হবে না 2025-26 সেশনের জন্য। তার মানে আমরা বুঝতে পারছি যে টলক এক্সামের ভ্যালিডিটি সাধারণত 1 বছর থেকে 1.5 বছর হয়ে থাকে। আবার হচ্ছে যে টলক দিতে কত টাকা লাগে, টলক এক্সামের ফি কত। গত বছর পর্যন্ত টলক ফি ছিল 30 ইউরো করে, এবছর তারা ফিটা বাড়িয়ে দিয়েছে, এখন থেকে প্রতিটা টলক এক্সামের জন্য 35 ইউরো পেমেন্ট করতে হবে। এই বিষয়টা সামনে আমরা যখন পেমেন্ট অপশনে যাব তখন আমরা দেখতে পাবো, এখন জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। এখন কোশ্চেন আসে যে আমি যে টলক ই কিংবা টলক আই দিব
কিংবা টল্ক এফ দিব, এটার মার্কস ডিস্ট্রিবিউশনটা কি, কিংবা কোন কোন টপিক্সের উপরে কোশ্চেনগুলো হয়। তো এখানে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন যে ইংলিশ টল্ক ই, ইংলিশ টল্ক এফ এবং ইংলিশ টল্ক আই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে এবং সিলেবাস রয়েছে। ইংলিশ টল্ক ই এখানে যদি যাই তাহলে দেখেন এখানে ইংলিশ টল্ক ই নিয়ে বলা আছে যে অলরেডি আমি বলেছি যে কাদের জন্য ইংলিশ টল্ক ই, যেখানে বলা আছে দেখেন স্ট্রাকচার অফ দ্য ইংলিশ টল্ক ই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 36টা কোশ্চেন থাকবে এবং 3টা সেকশন থাকবে। কোশ্চেন আসবে ম্যাথমেটিক্স থেকে, লজিক থেকে এবং রিডিং কম্প্রেহেনশন অর্থাৎ প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকেও কোশ্চেন আসবে। লজিক সেকশনে থাকবে 13টা কোশ্চেন, যার সময় থাকবে 30 মিনিট। প্যাসেজের জন্য থাকবে 10টা কোশ্চেন, সময় থাকবে হচ্ছে আপনার 30 মিনিট। অ্যান্ড ম্যাথমেটিক্সের জন্য 13টা কোশ্চেন থাকবে, সময় থাকবে 30 মিনিট। অর্থাৎ 36টা কোশ্চেনের জন্য আপনি 90 মিনিটস সময় পাবেন। তারপর আরো বিস্তারিত যদি এখান থেকে যে ডাউনলোড দ্য রিকোয়ার্ড নলেজ সিলেবাস ফর দ্য ইংলিশ টল্ক, এখানে ক্লিক করলে আপনারা ইংলিশ টল্ক ই এর জন্য যে সিলেবাসটা রয়েছে, এই যে লজিক এন্ড রিডিং কম্প্রিহেনশন সেকশনে আপনার কি কি লাগবে, এটা আপনারা এই পিডিএফটা ওয়েবসাইটে ঢুকে পিডিএফটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো এখন যদি আসি যে ইংলিশ টল্ক আয়ের ক্ষেত্রে যদি আসি, তো দেখেন এখানে ইংলিশ টল্ক আয়ের জন্য 50টা কোশ্চেন থাকবে, 4টা সেকশন থেকে কোশ্চেনগুলো আসবে। সেকশনগুলো কি কি? লজিক, প্যাসেজ, ম্যাথমেটিক্স এন্ড হচ্ছে সায়েন্স থেকে। লজিক থেকে 10টা কোশ্চেন থাকবে, সময় পাবেন 20 মিনিট। আর প্যাসেজের জন্য 10টা কোশ্চেন, সময় 20 মিনিট। ম্যাথের জন্য 20টা কোশ্চেন, সময় 50 মিনিট। আর সায়েন্স থেকে কোশ্চেন আসবে 10টা, যার জন্য সময় বরাদ্দ থাকবে 20 মিনিট। এই টোটাল 50টা কোশ্চেনের জন্য সময় পাবেন 110 মিনিট। এই সময়ের মধ্যে আপনাকে এই 50টা কোশ্চেন অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটা হচ্ছে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, কোনো রিটেন কোনো কোশ্চেন না, সবগুলো হচ্ছে আপনারা টিক মার্কের মতো। এবং মার্কস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য 1 নম্বর, অ্যান্সার না করলে কোনো নম্বর নেই। আর যদি কোনো ভুল অ্যান্সার করেন তাহলে 0.25 করে আপনার কাটা যাবে। এটা আপনারা যারা অ্যাডমিশন টেস্ট দিয়েছেন অলরেডি বাংলাদেশে, তারা আপনারা জানেন বিষয়টা। আর ইংলিশ টল্ক এফ এর ক্ষেত্রে যদি দেখেন, কোশ্চেন আসবে হচ্ছে বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিজিক্স এন্ড লজিক থেকে। টোটাল 50টা কোশ্চেন থাকবে, সময় থাকবে হচ্ছে 72 মিনিট। যদি সিলেবাস দেখতে চান সেম ভাবে এখান থেকে সিলেবাসটা ডাউনলোড করলে যদি আমি যাই, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা সেকশন থেকে আলাদা আলাদা বায়োলজি সেকশন থেকে কি কি কোশ্চেন আসতে পারে, এগুলো আপনার একটু বিস্তারিত দেখলে বুঝতে পারবেন যে আপনার কোন কোন সেক্টর থেকে কোশ্চেনগুলো আসবে। ইংলিশ টল্ক আয়ের সিলেবাসটা যদি আমরা একটু দেখি, তারপরে মেকানিক্স থেকে কিছু কোশ্চেন আসবে, এগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, কেমিস্ট্রি থেকে যদি চিন্তা করি তাহলে এই যে কেমিস্ট্রি এন্ড ম্যাটেরিয়াল স্ট্রাকচার থেকে আসবে, কেমিস্ট্রি বিভিন্ন সিম্বল থেকে কোশ্চেন আসবে, অর্গানিক কেমিস্ট্রি কিছু কোশ্চেন আসতে পারে, অক্সিডেশন রিডাকশন। যারা সায়েন্সের স্টুডেন্ট আছেন তারা অলরেডি জানেন যে বিষয়গুলো কি। আপনারা এটা ওয়েবসাইটে ঢুকে একটু দেখে নেবেন, তাহলে আপনার প্রিপারেশন নেওয়ার জন্য সুবিধা হবে। যে এই টপিকসগুলোতে যদি আপনি গুরুত্ব দেন তাহলে আপনার কোশ্চেনগুলো ইজি হয়ে যাবে আপনার জন্য অ্যান্সার করার ক্ষেত্রে। আর কোশ্চেন কি ধরনের আসবে এটা আমি দেখাবো সামনে, আপনি ধৈর্য সহকারে দেখেন। আমি ভিডিওর শেষ দিকে কোশ্চেন প্যাটার্নগুলো দেখাই দিব। এখন দেখি আমরা যে কোন কোন ডেট অ্যাভেলেবেল রয়েছে টল্ক দেওয়ার জন্য। যদি আমরা ডেট সেকশনে ক্লিক করি, যে ইংলিশ টল্কে চলে আসবে, ইংলিশ টল্ক আই, এখানে যদি আমি ক্লিক করি তাহলে ইংলিশ টল্ক আয়ের জন্য যে যে ডেট অ্যাভেলেবেল আছে এই ডেটগুলো এখান থেকে আপনারা দেখতে পারবেন। এখন এটাকে আমি ফিল্টার করে দেখেন, এখানে টল্ক ইউনিভার্সিটি, টল্ক হোম আলাদা আলাদা এক একটা রকম। আপনাদের জন্য সহজ হবে যদি আমি এখানে এই যে ফিল্টার অপশন আছে এখানে গিয়ে যদি লিখি @home, তাহলে আপনাদের জন্য স্পেসিফিক যে টল্ক রয়েছে এই ডেটগুলো কিন্তু এখানে চলে আসছে। দেখেন এখানে এই যে টল্ক হোম, সব এখন টল্ক হোম চলে আসছে। তারপরে হচ্ছে যে ইউনিভার্সিটির নাম দেওয়া আছে, দেখতে পারবেন কোন রিজন ইউনিভার্সিটি সেটাও এখানে দেওয়া আছে। তারপরে দেখেন প্লেস, এখানে কয়টা সিট আছে, এই যে দেখেন অ্যাভেলেবল সিট আছে মাত্র একটা। এখন আসি যে কিভাবে টল্কের জন্য রেজিস্ট্রেশন করব। তাহলে এটার জন্য আমরা বুকিং অ্যাট টল্ক এখানে যদি ক্লিক করি, এখানে বলা আছে যে রিড দ্য অ্যাডমিশন নোটিস অফ ইউর ইউনিভার্সিটি ডিগ্রি কোর্স। অর্থাৎ আমি যা বলেছি পূর্বে, আপনার যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান ওই ইউনিভার্সিটির অ্যাডমিশন নোটিসে গিয়ে দেখেন যে আপনি যে সাবজেক্টে ভর্তি হতে চাচ্ছেন ওই সাবজেক্টে কোন ধরনের টল্কটা চেয়েছে। তারপরে যে সাইন ইন, এখান থেকে আমরা যাব রেজিস্ট্রেশন ফর্মে যাব, যেহেতু আমরা রেজিস্ট্রেশন করি নাই। তাহলে আমি চলে গেলাম রেজিস্ট্রেশন ফর্মে, সব কেটে দিচ্ছি, আমি এখানে চলে আসছি। এখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আজকে আপনাদেরকে আমি একটা ডেমো রেজিস্ট্রেশন করে দেখাবো, এই জন্য আমি একটা টেম্পোরারি মেইল নিয়ে নিচ্ছি। এখান থেকে মেইলটা আমি কপি করে রেখে দিই। তো প্রথমে হচ্ছে লাগবে আপনার নেম, সারনেম, আপনার পাসপোর্ট অনুযায়ী সেটা ফিল আপ করবেন। আমি আমার মতো করে দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ, সারনেম নোমান, জেন্ডার, তারপর হচ্ছে ডেট মান্থ ইয়ার, ডেট আমি দিয়ে দিচ্ছি। তারপরে প্লেস অফ বার্থ, রিজিয়ন, এখানে দেখবেন এখানে আপনাদের রিজিয়নগুলো দেওয়া নাই। এটা হচ্ছে যারা
ইতালিতে যারা আছে তাদের জন্য হচ্ছে এই পোর্টালটা। আমরা এখান থেকে দেখেন এই যে সিলেক্টের নিচে ফরেন স্টেট এটা সিলেক্ট করব। ফরেন স্টেট সিলেক্ট করার পরে স্টেট কোনটা এই জায়গায় আমরা আমাদের বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর টেক্সট কোড এটা আপনাদের দেওয়ার দরকার নাই, এখান থেকে যে নট এটা নো করে দিবেন। অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আপনারা ইতালিতে সবগুলো ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং যত ধরনের অ্যাপ্লিকেশন রিলেটেড কাজ আছে সবগুলোর ক্ষেত্রে একটা ইমেল ইউজ করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের দেখা যায় অনেকেরই মাল্টিপল ইমেল অ্যাড্রেস থাকে, তো কোনটাতে কোন ইমেল অ্যাড্রেসটা আমরা ইউজ করি সেটা আমরা অনেক সময় খেয়াল থাকে না। আমি সাজেস্ট করব সবসময় আপনারা একটা ইমেল অ্যাড্রেস ইউজ করবেন। তো আমি আমার ইমেলটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে চুজ স্কুল এখানে আসবেন, আসার পরে এরকম একটা পপ আপ আসবে, আসার পরে দেখবেন যে এখানে যে রিজিয়ন যেটা এখানে সেম আগের মতো শুধু ইতালির গুলো দেখাচ্ছে। আমরা এখান থেকে ফরেন কান্ট্রি সিলেক্ট করে দেব। দেওয়ার পরে ল্যাঙ্গুয়েজটা বারবার আমার এখানে ইতালি চলে আসতেছে, আমি আবার ইংলিশ করে নিচ্ছি। দেখেন সিলেক্ট দ্য মিউনিসিপ্যালিটি এটা আদার করে দিব। এখান থেকে সব আমরা আদার করে দিব, অল্ট্রো মানে আদার, আমরা এখান থেকে আদার সিলেক্ট করে দেব, আবারও আদার্স দিয়ে দেওয়ার পরে যে টেলিফোন বা মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা একদম নিচে পর্যন্ত আসতে হবে। হ্যাঁ, যদি দেখেন আমি যদি এখানে এসে ইয়েস করি তাহলে কিন্তু এটা সিলেক্ট হবে না। হ্যাঁ, একদম আপনারা স্ক্রল করে নিচে আসবেন, আসার পরে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। তারপর এখানে ছবি আপলোড করবেন, তারপর এখান থেকে এটাকে জুম আউট করে নেবেন। পারসন উইথ ডিসএবিলিটিস এটা অবশ্যই নো থাকবে, এটাও নো থাকবে। দিয়ে আমরা এখন সাইন আপ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমি ইয়েস দিয়ে দিচ্ছি। দেখেন ইউ আর নট রেজিস্টার্ড, এখানে আপনাকে সামারিটা দিচ্ছে আপনাকে আবার চেক করে নেওয়ার জন্য। তো আমি সব দেখে নিলাম, দিয়ে কনফার্ম করে দিলাম। এই যে দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল। এখন আমি যদি আমার ইমেল অ্যাড্রেসে যাই, অ্যাক্টিভেশন একটা লিঙ্ক চলে আসবে এখানে। আসার পরে আপনার লিঙ্কটা অ্যাক্টিভ করতে হবে। বারবার আমার ভাষাটা চেঞ্জ করা লাগছে, আপনারা প্লিজ এটা একটু কনসিডার করবেন। আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, কপি করে নতুন একটা ট্যাবে যদি ওপেন করি, এই যে দেখেন দ্য ইউজার আব্দুল্লাহ নোমান সাকসেসফুলি অ্যাক্টিভেটেড। এখন যদি আমি ক্লিক টু অ্যাক্সেস ইউর সিজিআর টেস্ট রিজার্ভ রেডি এখানে ক্লিক করি, সাইন ইন অপশনে ক্লিক করার পরে আমরা রেজিস্ট্রেশন করার সময় যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিচ্ছি সেটা এখান থেকে দিয়ে নিব। অর্থাৎ আমাদের রেজিস্ট্রেশন কিন্তু হয়ে গিয়েছে অলরেডি। এই স্টুডেন্ট এরিয়া থেকে আমরা যাবতীয় কাজ এখান থেকে করতে পারবো। তো আমরা চাচ্ছি যে একটু টেস্ট এখন বুকিং করার জন্য। রেজিস্ট্রেশন কমপ্লিট, এখন আমরা বুকিং দিব। এখানে খেয়াল করেন যে বুকে টল্ক আই, আমরা কিন্তু টল্ক আই দিব না, তাহলে কিন্তু কোশ্চেন সব ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে আসবে। এই যে টল্কগুলো রয়েছে টল্ক আই, টল্ক ই, টল্ক এস, এগুলার কোশ্চেন কিন্তু যদি আপনি সিলেক্ট করেন ইতালিয়ান ল্যাঙ্গুয়েজে চলে আসবে। আমরা সিলেক্ট করব ইংলিশ টল্ক আই, ইংলিশ টল্ক ই এবং ইংলিশ টল্ক এফ, যার যেটা প্রয়োজন। তো আমি এখন ইংলিশ টল্ক আইটাকে সিলেক্ট করে নিচ্ছি। করার পরে দেখেন আবার দুটো অপশন দিচ্ছে, টল্ক @ ইউনিভার্সিটি, টল্ক @ হোম। আমরা কিন্তু টল্ক @ হোম সিলেক্ট করব। তারপরে ইয়েস করে দেব। দেওয়ার পরে দেখেন এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে। দেখেন এখান থেকে টল্ক কি বিস্তারিত এখানে বলা আছে, বিস্তারিত ট্রাই করবেন এগুলো একটু পড়ার জন্য। এই যে আমি যা বলছি অলরেডি, কত ধরনের টল্ক আছে, টল্ক এক্সাম দেওয়ার জন্য রুমের এনভায়রনমেন্ট কেমন হতে হবে, বিস্তারিত এখানে আলোচনা করা আছে। ভ্যালিডিটি কত টাকা পেমেন্ট করতে হবে। এই যে দেখেন ফর দ্য ইয়ার 2025 দিস ফি হ্যাজ বিন সেট 35 ইউরো, যেটা আমি বলছিলাম পূর্বে যেটা 30 ইউরো ছিল, এবার থেকে 2025 সাল থেকে সেটা 35 ইউরো হয়ে গেছে। তারপরে সব আমি ধরে নিলাম, পড়লাম, একদম নিচে চলে আসে। এগুলো যদি আপনি না পড়েন কিংবা একদম নিচে না আসেন, দেখেন আমি এই অবস্থানে এই যে এখানে রেখে যদি আমি ইয়েস করি তাহলে কিন্তু আমি এটা করতে পারবো না, আমাকে একদম নিচে চলে আসতে হবে। এসে আমি ইয়েস দিলাম, অ্যাকসেপ্টেড। তারপরে রুম কনফিগারেশনটা কিভাবে করবেন কিংবা নেটওয়ার্কে কি আমি অলরেডি বলে ফেলেছি, এগুলো অ্যাকসেপ্ট দিয়ে আফটার ইউতে ক্লিক করলাম, তারপর আমি ইয়েস করলাম। এখান থেকে যদি আমরা আবার টল্ক ডেটে যদি যাই তাহলে কোন ডেটটা অ্যাভেলেবল আছে এখান থেকে আমরা দেখতে পারবো। তাহলে যে এখানে টল্ক @ কাসা যেটা, এটা হচ্ছে যে আপনার টল্ক হোম যেটা, এখান থেকে আমার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজের কারণে এরকম শো করছে। তাহলে আমি একটা ডেট এখান থেকে পিক করছি যে ফেব্রুয়ারির, আমি এখান থেকে একটা ডেট পিক করছি, আমি ফেব্রুয়ারির 5 তারিখে একটা স্লট নিতে চাচ্ছি। তাহলে আমি এই পোর্টালে এসে এখান থেকে আমি পেমেন্ট ক্রেডিট কার্ড করে দিলাম। এখান থেকে সিলেক্ট দ্য ইউনিভার্সিটি রিজিয়ন, এখান থেকে যদি যাই তাহলে এটা লাজিও রিজনে অবস্থিত। এই যে দেখেন লাজিও রিজনটা, লাজিও সিলেক্ট করে দিলাম আমি। এখান থেকে লাজিও দেওয়ার পরে ইউনিভার্সিটি, এই যে দেখেন রোমান সাপিয়েনজা ইউনিভার্সিটি রোম, এটা চলে আসছে অলরেডি, এখান থেকে চলে আসছে। আপনারা যদি অন্য রিজনের জন্য চুজ করেন তাহলে এখানে অন্য রিজনটা আসবে, পরীক্ষার ডেটের উপর এটা ডিপেন্ড করবে। এই ডেটগুলো এখানে অ্যাভেলেবেল আছে। তো আমি ফেব্রুয়ারি 5 তারিখের জন্য যেটা পূর্বে বলেছিলাম সেটা এখান থেকে পিক করলাম। যে প্লিজ ইন্ডিকেট ইউর স্কুল স্ট্যাটাস, অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাস করেছেন কিনা এটা এখান থেকে দেখাইতে হবে। তো অবশ্যই আমি দিয়ে দিব হচ্ছে আই হ্যাভ হাই স্কুল ডিপ্লোমা।
তারপর সিলেক্ট দ্য স্টেট হোয়ার ইউ উইল টেক দ্য টেস্ট, অর্থাৎ আপনি কোন দেশ থেকে আপনি পরীক্ষাটা দিচ্ছেন এটা এখান থেকে উল্লেখ করে দিতে হবে। তো আমি এখান থেকে যেহেতু বাংলাদেশ থেকে দিচ্ছি, বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করব। দেখেন এখান থেকে দেখাচ্ছে যে টাইপ হচ্ছে কি ইংলিশ টল্ক আই, পেমেন্ট মেথড ক্রেডিট কার্ড, আর কত ইউরো পে করতে হবে 35 ইউরো, কোন ইউনিভার্সিটির জন্য সেপিয়েনজা ইউনিভার্সিটি অফ রোম, এবং হচ্ছে যেখানে যে ডেটে আপনি এক্সামটা দিতে চাচ্ছেন সেটা এখানে চলে আসছে, আর কোন স্টেট থেকে দিতে চাচ্ছেন বাংলাদেশ থেকে, যারা অন্য কান্ট্রির আছে তারা অন্য কান্ট্রি দিবে। এটা দিয়ে যদি এখান থেকে কনফার্ম করি ডকুমেন্ট আপলোড করতে বলবে, অর্থাৎ আপনার পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ যেটাকে আলাদা আলাদা করে আপনি পিএনজি ফরম্যাটে কিংবা জেপিজি ফরম্যাটে আগে থেকে রেডি করে রাখবেন। বুকিং কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে আপনার যে আইডেন্টিটি ডকুমেন্ট আছে পাসপোর্টের ফ্রন্ট পেজ এবং হচ্ছে ব্যাক পেজ দুটাকে অবশ্যই এখানে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে আই অ্যাকসেপ্ট করে দিলাম যে আপলোড দ্য ফ্রন্ট, এখানে আছে আপলোড দ্য ব্যাক। এখানে অবশ্যই আপনারা পাসপোর্টের যে ফ্রন্ট পেজ যেটা আছে সেটা দিবেন। তো আমি আপাতত ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার পাসপোর্টের ফ্রন্ট পার্ট আর এটা হচ্ছে পাসপোর্টের ব্যাক পার্ট। তারপরে আপলোড দ্য ডকুমেন্ট অ্যান্ড কন্টিনিউ উইথ দ্য বুকিং ইউজ করে দিব, কনফার্ম। এই যে দেখেন এখানে রিজার্ভেশন এই যে 35 ইউরো দেখাবে। দেখেন এখানে একটা ওয়ার্নিং দেওয়া আছে, এটা আপনারা একটু ভালোভাবে পড়ে নেবেন। অর্থাৎ আপনি পেমেন্ট করার সময় যদি কোনো ধরনের ইন্টারাপশন ঘটে, নেটওয়ার্কের জন্য হতে পারে কিংবা কোনো টেকনিক্যাল এরর হতে পারে, যদি এরকম কোনো সমস্যা হয় তাহলে আপনি সাথে সাথে পেমেন্ট করতে পারবেন না, আবার 30 মিনিট পরে আপনাকে ট্রাই করতে হবে পেমেন্টটা কমপ্লিট করার জন্য, এটা এখানে বলা আছে। তারপর যদি আমি পেমেন্ট অপশনে ক্লিক করি, এই যে দেখেন যেমনটা বলছিলাম অলরেডি কিন্তু আমার পেমেন্ট করতে যেয়ে প্রবলেম হয়ে গেছে, ইন্টারাপশন চলে আসছে, অর্থাৎ পেমেন্ট পেজে কিন্তু আমাকে নিয়ে যায় নাই, আমাকে এই যে আমার যে স্টুডেন্ট এরিয়া আছে বুকিং রিজার্ভেশন এরিয়া এখানে নিয়ে আসছে, পেমেন্টের জন্য কিন্তু আমাকে অপশনটা দেয়নি। আপনাদের ক্ষেত্রে এমন ঘটতে পারে, এটা নিয়ে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই। যদি এরকম চলে আসে, যেমন আমার কিন্তু যেমনটা দেখাইছিলাম যে পেমেন্টে যখন পে করলাম তখন এটা চলে আসার কথা ছিল পেমেন্ট অপশনে, যে আমার ক্রেডিট কার্ডের ইনফরমেশন দেওয়ার জন্য যে পেজটা ওইটাতে চলে আসার কথা ছিল, কিন্তু এটা কিন্তু আসে নাই, একটু ইন্টারাপশন ঘটেছে কোনো একটা প্রবলেমের কারণে। হয়তো আমাদেরকে ওই পেমেন্ট অপশনে না নিয়ে আমাদেরকে এই যে বুকিং যে রিজার্ভেশন এরিয়া এটাতে নিয়ে আসছে। তখন আমাদের কি করতে হবে, আমরা চাইলে এটা আর করতে পারবো না, আমাদেরকে ওয়েট করতে হবে, 30 মিনিট পরে আমরা আবার ট্রাই করব। যেহেতু আমরা এখন পেমেন্ট করতে পারবো না, আমরা এখন একটু অন্য বিষয় নিয়ে আলোচনা করি। 30 মিনিট যখন পার হয়ে যাবে তখন আমি আবার আপনাদেরকে পেমেন্ট অপশনে যেয়ে আবার এটা দেখাবো যে কিভাবে আপনারা পেমেন্টটা কমপ্লিট করবেন। আচ্ছা, এখন আপনাদের বলছিলাম যে কি ধরনের কোশ্চেন হয়, এরকম একটা ডেমো আমি আপনাদেরকে দেখাবো কোন টাইপসের কোশ্চেন সাধারণত এই পরীক্ষাটায় আসে। তো এটা দেখার জন্য আমরা যদি এখানে যাই, প্র্যাকটিসিং সেকশনে যদি যাই, যাওয়ার পরে এই যে নিচে চলে আসবেন হাউ ক্যান আই প্র্যাকটিস ফর এ টল্ক, এখানে এই প্র্যাকটিস এরিয়াতে ক্লিক করার পরে একদম নিচে চলে এসেছি, মানে ইয়েস কনফার্ম করে দিলাম। এই যে দেখেন এখান থেকে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো প্র্যাকটিসের জন্য এই যে ম্যাটেরিয়ালস ফর প্র্যাকটিস এখানে যদি ক্লিক করি, দেখেন এখানে ক্যাটাগরি অনুযায়ী যে টাইপ রয়েছে আলাদা আলাদা দেওয়া আছে। আমরা এখানে ইংলিশ টল্ক গুলো প্র্যাকটিস করব। তো ইংলিশ টল্ক আয়ের ক্ষেত্রে যদি ক্লিক করি, দেখেন এখানে ইংলিশ টল্ক আই টেস্ট এক্সাম্পল এখানে ডাউনলোড হয়ে গেছে। ইংলিশ টল্ক আয়ের জন্য কিছু ডেমো কোশ্চেন এখানে দেওয়া আছে, যেখানে এখানে যে 4টা সেকশন ছিল পূর্বে আলোচনা করেছি, যে ম্যাথমেটিক্স, লজিক, সায়েন্স এন্ড হচ্ছে প্যাসেজ কম্প্রিহেনশন, যেটা আপনারা এখান থেকে এগুলা প্র্যাকটিস করতে পারবেন। এই টাইপসের কোশ্চেন থাকবে, হুবহু এগুলো আসবে না, বাট কোশ্চেন প্যাটার্নটা এরকম হবে। আমি আবার বলছি সবগুলা কিন্তু এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 নাম্বার, আর প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 করে কাটা যাবে। তারপরে এই হিসাব করে আপনার রেজাল্ট তৈরি হবে। যদি রিডিং কম্প্রিহেনশনে যাই, এটা আপনারা জানেন অলরেডি, যারা আইএলটিএস দিয়েছেন ওইখানে একটা প্যাসেজ দেওয়া থাকে, প্যাসেজটা পড়ার পরে কিছু কোশ্চেন থাকে ওই প্যাসেজ রিলেটেড। আইএলটিএস এর পরীক্ষা যদি দিয়ে থাকেন তাহলে আপনারা অলরেডি এটা জানেন। তো এভাবে আপনারা এখান থেকে প্রিপারেশন নিতে পারেন। যারা টল্ক এর জন্য প্রিপারেশন নেবেন, এই টল্ক এ ক্লিক করার পরে যদি আবার এখানে ক্লিক করেন, নিচে ক্লিক করার পরে দেখবেন একটু পিডিএফ ডাউনলোড হবে। ইংলিশ টল্ক এর জন্য কি কি কোশ্চেন আসে সাধারণত এই বিষয়ে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন, যেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা প্র্যাকটিস করবেন, এবং ফরম্যাট আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনি সেম ভাবে ইংলিশ টল্ক এফ এর জন্য সেম এখানে ক্লিক করার পরে আপনার যে পিডিএফ পেয়ে যাবেন। এই যে ইংলিশ টল্ক এফ এর জন্য কি কি কোশ্চেন আসবে, এই যে বায়োলজি থেকে কি আসতে পারে, কি ধরনের কোশ্চেন সাধারণত আসে, বা কোন টাইপসের কোশ্চেন সাধারণত আসতে পারে, এগুলো দেখলে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন। তো আমি বিস্তারিত আর বলছি না। তো পেমেন্ট অপশনটা আবার আমি ট্রাই করি। এই যে দেখেন আবার চলে আসছে, এই যে টল্কের একটা আইডি পড়ে গেছে এখানে, ইউনিভার্সিটি রুমের জন্য 35 ইউরো, কার্ড ওনার নেম, সার নেম, কার্ড নাম্বার, কার্ডের যে এক্সপায়ারি ডেট আছে,
এবং যে সিবিবি নাম্বার আছে এগুলো ফিল আপ করে কন্টিনিউ দিলেই হয়ে যাবে। আমি যেহেতু কোনো পেমেন্ট করবো না, এই জন্য আমি অনেকগুলো ফিচার আপনাদের এই ভিডিওতে দেখাতে পারছি না। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে টল্ক এক্সামের জন্য আপনারা একটা বুকিং দিতে পারেন, অর্থাৎ রেজিস্ট্রেশন থেকে শুরু করে এক্সাম বুকিং পর্যন্ত কমপ্লিট একটা ধারণা পেয়েছেন বলে আমি আশা করি। এখন কোশ্চেন হচ্ছে যে টল্ক পয়েন্ট কত তুলতে হবে। ইংলিশ টল্ক আয়ের কথা চিন্তা করি, 50-এর মধ্যে আমাকে মিনিমাম কত পাইতে হবে, এটা আমি কিভাবে বুঝবো। তো আমি সাপিয়েনজা ইউনিভার্সিটি প্রোমের ক্ষেত্রে যদি দেখি, আবারও যদি যাই পেজে দেখেন, ইংলিশ টল্ক আই 50-এর মধ্যে কমপক্ষে 18 পাইতে হবে। এটা ইউনিভার্সিটি এবং সাবজেক্ট অনুযায়ী ভেরি করে। 50-এর মধ্যে যদি 30 পান তাহলে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে আপনি আবেদন করতে পারবেন। সর্বশেষ যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে যে টল্কের বিকল্প কি, বা টল্কের মতো আর অন্য কি ধরনের এক্সাম আছে যেটা ইউনিভার্সিটিগুলো ব্যাচেলরের ক্ষেত্রে অ্যাকসেপ্ট করে। বারবার বলি যে ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অনুযায়ী ভেরি করে। সাপিয়েনজা ইউনিভার্সিটি রুমের ক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্স যে সাবজেক্ট আছে এখানে দেখেন অল্টারনেট একটা অপশন দেয়া আছে। সেট স্কোর 1600-এর মধ্যে 960 কমপক্ষে পেতে হবে। 70% মার্ক যদি আপনি অ্যাচিভ করেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ক্ষেত্রে যেগুলো টল্কের বিকল্প আছে সেট অ্যাকসেপ্ট করে সেগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন টল্ক এক্সাম কিভাবে দিবেন, কিভাবে প্রিপারেশন নেবেন, এবং টল্ক নিয়ে চেষ্টা করেছি আমি বিস্তারিত আলোচনা করার জন্য। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি প্রত্যেকের কনফিউশন ক্লিয়ার করে দেব কমেন্টের মাধ্যমে। ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যদি কোনো সমস্যা থাকে আপনাদের, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। ইতালির ইউনিভার্সিটিতে আবেদন করার জন্য আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে এই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। তো পরবর্তী ভিডিও আপনারা কোন বিষয়ের উপরে চান কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব দ্রুত আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ভিডিওটি তৈরি করার জন্য। যদি ভিডিওটি উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, আপনার পরিচিত জনদের সাথে শেয়ার করবেন, এবং এরকম আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করছি যে কিভাবে আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে ইতালিতে চলে আসতে পারবেন সে বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দেওয়ার জন্য স্টেপ বাই স্টেপ আমি ভিডিও আপলোড করে যাচ্ছি। আমি আশা করি যে যদি আপনারা আমার চ্যানেলকে ফলো করেন, ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনারা নিজে নিজে অ্যাপ্লাই করে ইতালিতে চলে আসতে পারবেন। তো আগামী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।